সুহাসিনী নামটা দেওয়ার পেছনে অদ্ভুত কাহিনী আছে। কুহু যখন প্রথম আমাদের বাড়িতে আসলো তখন মেয়েটার চেহারায় ছিল একরাশ বিষণ্ণতা। থাকার কথা, ওর দাদি ওর সবটা জুড়ে ছিল। সেই দাদি চলে গেল ওকে ছেড়ে। মেয়েটা যেন একদম নিঃস্ব হয়ে যায়। ওর সাথে আমার এর আগে দেখা হয়নি বললেই চলে। এ বাড়িতে আসার পরেও খুব একটা কথা যে হতো এমনও না। ও নিজেও রুম থেকে বের হতো না। মা ওর খাবার ওর রুমে নিয়ে গিয়েই খাইয়ে দিয়ে আসতেন। ও অনেকটাই ভেঙে পড়েছিল। একদিন আমার গা কাঁপিয়ে জ্বর এলো। ওই দিন বাহিরে চলছিল ঝড়ের তাণ্ডব। মা অনেকটা চিন্তিত হয়ে পড়লেন। বাবা তো দেশে থাকেন না, তাই চিন্তাটা বেশিই ছিল। কুহু ওইদিন রুম থেকে বেরিয়ে আমার রুমের বাহিরে উকি দিয়ে ঘটনা বুঝার চেষ্টা করছিল। মা ওকে দেখে বললেন, ও মা, কুহু, ভেতরে আয় মা। বজ্রপাতের আওয়াজে ভয় পাচ্ছিস? কুহু উপর নিচ মাথা নাড়াল। ভেতরে এলো সে। আয়ান চোখ বুজেছিল, কপালে জলপট্টি দেওয়া। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারদিক অন্ধকারে তলিয়ে যায় সাথে সাথে। আনোয়ারা বেগম বললেন, এই কারেন্টটাও আর যাওয়ার সময় পেল না। তোরা থাক, আমি মোম নিয়ে আসছি। কুহু বিছানায় বসল আয়ানের পাশে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ আয়ানের গোঙানোর শব্দে কুহু একটু নড়েচড়ে বসল। আয়ানের দিকে তাকাতেই দেখল আয়ান গায়ের কাঁথাটা সরাতে চাইছে। হয়তো জ্বর ছাড়ছে। কুহু দরজার দিকে তাকাল। মামি এখনো আসছে না কেন? আয়ানের গোঙানি বেড়ে গেল। বিড়বিড় করে গায়ের কাঁথাটা সরাতে বলল। কুহু বুঝল, ভাবল কাঁথাটা সরিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। সে টান মেরে আয়ানের গায়ে কাঁথাটা সরিয়ে ফেলল। তখন বিদ্যুৎ চলে এলো। আয়ানের দিকে নজর যেতেই কুহুর চক্ষু চড়কগাছ। আয়ানের পরনে শুধু কালো রঙের একটা শর্ট। কুহু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই দিকে। আয়ান তখন একটু একটু করে তাকাল। ঝাপসা ঝাপসা দেখছে সব। হঠাৎ কুহুকে দেখতেই ভরকালো ছেলেটা। ওর তাকানো অনুসারে তাকাতেই আরও ভরকালো। কুহু তখনও খুব মনোযোগ সহকারে তাকিয়ে যেন খুব আশ্চর্যজনক জিনিস দেখে ফেলেছে সে। আয়ান জোরে চেঁচিয়ে উঠল। চমকে উঠল কুহু। দাঁড়ি। সেদিন প্রথমবার আমি কুহুকে হাসতে দেখলাম। সে কি হাসি ওর! ওকে হাসলে এতটা সুন্দর যে কল্পনার বাহিরে। মানে আমি ও যতক্ষণ হেসেছিল শুধু ওর দিকে হা করে তাকিয়েই ছিলাম। ওই দিন আমি ওর হাসির শব্দ শুনে ওর প্রেমে স্লিপ কেটে পড়লাম। আর নাম দিলাম সুহাসিনী। সবচেয়ে সুন্দর হাসির অধিকারিণী। হাসল আয়ান। কি মধুর ছিল সেই মুহূর্তটা। তার প্রথম প্রেমে পড়ার মুহূর্ত। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। আয়ানের জন্য আজ বড্ড বেশি খারাপ লাগছে তার। কুহু যে তার কোনোদিন হবে না। অন্তত আহনাফ বেঁচে থাকতে তা কোনোদিন হতে দিবে না। ছেলেটার সামনে ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে। 5টা বছর ধরে যাকে ভালোবেসে এসেছে তাকে যখন সে পাবে না তখন যার ঠিক হবে ভাবলেই নাতাশার শরীরে কাঁটা দিয়ে উঠছে। আয়ান আর নাতাশা একটা রেস্টুরেন্টে বসে রয়েছে। আজকাল মাঝে মাঝে সময় বের করে দেখা করে তারা। আজকেও তেমন দেখা করতে এসেছিল দুজন। তখন হঠাৎ নাতাশা কুহুকে সুহাসিনী নামে ডাকার কারণ জানতে চায়। আয়ান প্রথমে এই লজ্জাজনক কাহিনীর কথা বলতে না চাইলেও পরে আবার ভাবল বন্ধুই তো বলাই যায়। আয়ান তাকালো নাতাশার দিকে। কপাল কুঁচকে এলো তার। এই ঘটনা শোনার পর তো মেয়েটার হাসিতে ফেটে পড়ার কথা। কিন্তু সে না হেসে এত কি ভাবছে। আয়ান ডাকল তাকে, নাতাশা, মিস নাতাশা। নাতাশা ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো। আয়ান বলল, কি ব্যাপার বলুন তো, আপনি ঠিক আছেন তো? না মানে এরকম একটা ঘটনা শুনেও আপনি হাসলেন না যে? নাতাশা হালকা হাসল। এরপর বলল, যদি আবার আমার হাসির প্রেমে পড়ে যান তাই আর হাসলাম না। এই কথা শুনে আয়ান হো হো করে হাসতে লাগল। এরপর বলল, আরে কি যে বলেন না। নাতাশা দেখল তার হাসি। কতটা স্বপ্ন তার ওই দুই চোখে। স্বপ্নভঙ্গের জ্বালা কি করে সহ্য করবে ছেলেটা। কাহিনীটা অন্যরকম হলেও বোধ হয় পারত। তার সাথে প্রেমটা হলে খুব একটা মন্দ হতো না। ওহ হ্যালো, আবার কোথায় হারিয়ে গেলেন বলুন তো? নাতাশা হেসে দুই দিকে মাথা নাড়াল। আয়ান কফিতে চুমুক দিয়ে বলল, আজকে তো আপনাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান তাই না? নাতাশা হঠাৎ মনে পড়ার মতো করে বলল, আরে হো হ্যাঁ, বলেই তো গিয়েছিলাম। এত দেরিতে করল না এবারের অনুষ্ঠানটা কি বলবো। মিস্টার আয়ান, আপনাকে কিন্তু যেতে হবে। পরপর ঘড়ি দেখে বলল, এখন 10টা বাজে। অনুষ্ঠান শুরু হতে হতে 12টা। আপনাকে আমি সাথে নিয়ে যাব। নো এক্সকিউজ। আয়ানকে এমনাতেও বারণ করত না।
কুহু আজ শাড়ি পরবে। সে তো অবশ্যই যেত। হালকা হেসে বলল, বেশ, যাব আমি। নাতাশা খুশি হল শুনে। রোদ, আমি এসব শাড়ি টাড়ি সামলাতে পারি না, তুই জানিস। নো এক্সকিউজ, বেব। অনেক কষ্ট করে শাড়ি দুইটা ম্যানেজ করেছি। তুই আর আমি সেইম। রোদেলা শাড়িতে কুচি দিচ্ছে আর কথাগুলো বলছে। ভিডিও কলে কথা বলছে তারা। কুহু বলে উঠল, তোকে কি শাড়ি কিনতে বলেছিল? হ্যাঁ, শাড়িটা দেখেও অনেকটা দামি বলে মনে হচ্ছে। পরব না আমি এসব বাঙ্গির শাড়ি। রোদেলা সূচক শব্দ করল। কিছুতেই শাড়ির কুচিগুলো ঠিকভাবে ফেলতে পারছে না। সে বলে উঠল, দেখ ভাই, সবাই শাড়ি পরবে, তুই আর আমি কেন বাদ যাব তাহলে? আমি জানি না কিচ্ছু, তুই শাড়ি পরছিস সেটাই শেষ কথা। নাও বাই। রোদেলা কল কেটে দিল। কুহু কিছু বলার সময়টাও পেল না। কোলে থাকা মেরুন রঙের শাড়িটার দিকে তাকালো সে। এরপর দীর্ঘশ্বাস ছাড়ল। কিন্তু সে তো শাড়ি পরতেই জানে না। মামিকে বলবে কি একবার? না থাক, শাড়ি তো পরাবেই না, উল্টো ঝাঁটা দিয়ে দৌড়ানো দিবে। কুহু ভাবতে লাগল যে কি করবে। পরক্ষণেই ইউটিউবের মতো সাংঘাতিক জিনিসের কথা মাথায় এলো তার। ব্যাস, হয়ে গেল না সমাধান। হাসল কুহু। আধা ঘন্টা পর, ফাইনালি রেডি। কুহু আয়ানার দিকে তাকিয়ে এদিক সেদিকে দেখতে লাগল। ঠিক তখন ঠকঠক শব্দ হল দরজায়। কুহু শাড়িটা উঁচু করে ধরে কোনোমতে দরজা খুলল। আনোয়ারা বেগমের কুহুর দিকে চোখ যেতেই কপাল কুঁচকালেন। এরপরেই হো হো করে হেসে ফেললেন। কুহু চমকালো খানিকটা। আনোয়ারা বেগম বললেন, এটা কি পরেছিস? মনে হচ্ছে যেন কাপড় পেঁচিয়ে রেখেছিস। কুচির কি হালার আঁচল এত বড় কেন? হাহা হাহা। কুহুর মুখটা চুপসে গেল। আনোয়ারা বেগম ভেতরে এসে বললেন, এদিকে আয় মুখ পুরি। কিছুই তো পারিস না। কুহু যেতেই আনোয়ারা বেগম শাড়ি খুলে আবার সুন্দর করে পরিয়ে দিতে লাগল। কুহু পুরোটা সময় আনোয়ারা বেগমের দিকে তাকিয়েছিল। মা মানে কুহু বোঝে না। আনোয়ারা বেগম যেভাবে যত্ন করে শাড়ি পরিয়ে দিচ্ছে কুহু এতেই কেমন যেন মামা অনুভব করছে। শাড়ি পরানো শেষ হতেই আনোয়ারা বেগম বললেন, শাড়ি পরেছিস ভালো কথা, সামলাতে পারবি তো? দেখিস আবার খুলে টুলে যেন না যায়। কুহু মাথা নাড়াল। আনোয়ারা বেগম চলে যেতে নিয়েও কি মনে করে আবার ফিরে এলেন। কুহুর চোখের কাজল থেকে একটু নিয়ে ওর কানের পাশটায় দিয়ে দিল। কুহু হতবাক হল এহেন কাণ্ডে। আনোয়ারা বেগম বললেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলে চলে গেলেন তিনি। কুহু হালকা হাসল। বাহিরে বাহিরে যত যাই বলুক না কেন মানুষটা ভেতরে ভেতরে তাকে অনেকটা ভালোবাসে। ওইদিন যদি সে ওই ভুলটা না করত তাহলে হয়তো কুহুর ভাবনার মাঝেই রোদেলার কল এলো। সে ভাবনা চিন্তা বাদ দিয়ে দ্রুত কদমে বেরোল। রোদেলা আজ তাকে নিয়ে যাবে বলে জেদ ধরেছে। শাড়ি পরে সেও বাস দিয়ে যেতে পারবে না। আয়ানও নেই তাই সে আর মানা করেনি। কুহু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম হাঁটতেই দেখল যে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে। কুহু হেসে এগিয়ে গেল। দরজাটা খুলে বসতে যাবে তখন হকচকালো আহনাফ। কয়েক পলক ফেলল সে তার দিকে তাকিয়ে। আহনাফ ড্রাইভিং সিটে বসে। হঠাৎ আবার কুহুর ফোনটা শব্দ করে বেজে উঠল। রোদেলা কল করছে। আহনাফ এখনও কুহুর দিকে তাকায়নি। সে এখনও সামনের দিকে তাকিয়ে। কুহু কলটা রিসিভ করল। কিরেহ বাঙ্গির শালি, কই তুই? রোদেলা বলে উঠল, আর বলিস না আর আমার এক খাটাস চাচাতো ভাই আজ দেশে এসছে, মানে ওনারা পুরো ফ্যামিলি আর কি। বেরোতে যাব ঠিক ওমন সময় আম্মু বলল যে তারা নাকি কাছাকাছি এসে পড়েছে। দেখা করেই যেন যাই। তুই একটু মানে। কুহু বলে উঠল, তুই বলতে কি চাইছিস? কেন আহনাফ ভাই পৌঁছায়নি? কুহু আহনাফের দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই একটু মানে ওনার সাথেই চলে জানা। তুই তো আমার বেবি, তাই তোর সাথে ওনাকে ছাড়তে আমার কোনো প্রবলেম নেই। কুহু কিছু বলতে নিলে রোদেলা বলে উঠল, আহনাফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। দেখেছি শনি কত ভালো, আমার এক কথায় রাজি হয়ে গেছে জানিস। কুহু মনে মনে বলল, সে তো কিসের জন্য রাজি হয়েছে আমি বেশ ভালোই বুঝতে পারছি। এমনিতেই পিছু ছাড়ে না, তার উপর আজ আবার সুযোগ হেঁটে হেঁটে এসেছে তার কাছে। রোদেলা আবার বলল, দোস্ত তুই প্লিজ উষ্টা মেরে তোর ওই চাচাতো ভাইয়ের গাড়ির ছাদে পাঠিয়ে দিব তোকে। কল রাখো শালি বাঙ্গি। কুহু ঝাড়ি মেরে কল কেটে দিল। সে হেঁটে যাবে তাও এর সাথে যাবে না। গাড়ির দরজাটা ধরাম করে লাগিয়ে হাঁটা ধরল সে। হঠাৎ শব্দে আহনাফের হুঁশ আসে। সে পাশ ফিরে তাকাল। কুহু এখানে এলো কখন? সূচক শব্দ করল আহনাফ।
এই মেয়ে আজ শাড়ি পরেছে কেন? একটু আগে হুঁশ হারিয়ে হাকরে সামনে তার দিকে তাকিয়েছিল। এখন যদি এ পাশে বসে আহনাফ যে উল্টোপাল্টা কিছু করে ফেলবে তার বা কি নিশ্চয়তা। কিন্তু একে একা একা ছেড়ে দেওয়াটাও তো ঠিক হবে না। আহনাফ একটা শুকনো ঢোক গিলল। শিকদার কুঞ্জে পরপর দুটো গাড়ি এসে পৌঁছাল। গাড়ির হর্নের শব্দে জেরিন বেগম হাসি মুখে বলে উঠলেন, ওরা চলে এসেছে। রোদেলার বিরক্ত লাগছে। সে তো এই বাড়িতেই থাকছে, পালিয়ে তো যাচ্ছে না, তাহলে পরে দেখা করলেই তো হতো। তা না, সেও গেল মায়ের পেছনে পেছনে। শাড়ি সামলানো সত্যিই অনেক কঠিন কাজ। রোদেলা মায়ের পাশে দাঁড়াল। প্রথম গাড়ির দরজাটা খুলে গেল। নেমে এলো এক মধ্যবয়স্ক লোক। মুখে অমায়িক হাসি। অপর পাশের দরজাটা খুলে নেমে এলো শাড়ি পরিহিতা এক মহিলা। চোখে পানি চিকচিক করছে। জেরিন বেগম দৌড়ে গেলেন। কেমন আছো আপা? আনিসা বেগম কথা বলতে পারলেন না। জেরিন বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রোদেলা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে শুধু। অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার হাসলেন। রোদেলার নজর গেল পেছনের গাড়িটার দিকে। ওটাতে আবার কে? তখন গাড়ি দরজাটা খুলে গেল। নেমে এলো এক যুবক। রোদেলার না চাইতেও হা করে তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো একদম আহনাফ ভাইয়ের চোখ দুটোর মতন। চেহারার গড়ন যেন একদম পারফেক্ট। লম্বায়ও তো সেই উঁচু। মনে হচ্ছে যেন রূপকথার জগতের রাজকুমার। রোদেলাকে ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে যুবকটা কেমন করে যেন হাসল। এক চোখ মারল সে। রোদেলা ভড়কে গেল। সে কি ঠিক দেখল? নজর সরিয়ে নিল সে। হাহ, যত সুন্দর হোক না কেন আহনাফ ভাইকে ছাড়াতে পারেনি। ছেলেটা চাবির রিং হাতে ঘোরাতে ঘোরাতে সামনে এসে উপস্থিত হল। সাজ্জাদ শাহরিয়ার বললেন, ছেলেকে দেখবে না, শুধু আপাকে জড়িয়ে ধরে কাঁদলেই হবে। রোদেলা বুঝল যে এটাই সেই রাহুল। আসলেই কিন্তু সেই হ্যান্ডসাম। পরপর রোদেলা নিজের মাথায় গাঁটটা মারল। জেরিন বেগম চোখের পানি মুছে রাহুলের দিকে তাকালেন। রাহুল মুচকি হেসে সালাম দিল। জেরিন বেগম সালামের জবাব দিয়ে বললেন, মাশা আল্লাহ, আমাদের রাহুল তো অনেকটা সুদর্শন হয়েছে দেখতে। একদম আমাদের আহনাফের মতন। রাহুল প্রথমে হাসলেও পরে সেই হাসি মলিন হয়ে গেল। আহনাফের মতন? আহনাফকে মাঝে টানতেই হবে এদের। তবে সেই বিরক্ত সে প্রকাশ করল না। মুখে বলল, কেমন আছো ছোট মা? জেরিন বেগম বললেন, এতদিন ভালো ছিলাম না, এই যে তুই এলি এখন ভালো লাগছে। রাহুল হেসে আলতো হাতে জেরিন বেগমকে জড়িয়ে ধরে বলল, ছোট মা। সবার মুখেই হাসি। রোদেলা শুধু ঘড়ি দেখছে। অখিল শাহরিয়ার ডাক দিলেন তাকে। রোদেলা হাসে মুখে এগিয়ে গেল। ভাইজান, আমাদের মেয়ে রোদেলা। রোদেলা সাজ্জাদ শাহরিয়ারের পাছুয়ে সালাম করতে নিলে বাধা দিলেন তিনি। আরে, বেঁচে থাকো মা, অনেক ভালো থাকো, কত বড় হয়ে গেছে তাই না? আনিসা বেগম বললেন, ইস, মেয়েটা কি মিষ্টি হয়েছে দেখতে। ইচ্ছা তো করছে ছেলের বউ বানিয়ে ফেলতে। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ফোড়ন কেটে রাহুল বলল, আই হ্যাভ নো প্রবলেম। সবাই আরও জোরে জোরে হাসতে লাগল এটা শুনে। রোদেলা চমকে তাকালো তার দিকে। ভয়েসটা পরিচিত লাগছে কেন বে? রাহুলের দিকে তাকিয়েই ভাবছিল সে কথাটা। রাহুল হঠাৎ সানগ্লাসটা একটু নিচু করে আবার চোখ মারল তাকে। রোদেলা হালকা হেসে বলল, ভাইয়ার মনে হয় চোখে সমস্যা। সবাই তাকালো তাদের দিকে। রাহুল বলল, সামনে এত সুন্দর একটা পরী দাঁড়িয়ে থাকলে কি আর চোখ ঠিক থাকার কথা? সবাই অদ্ভুত নয়নে তাকালো তার দিকে। রাহুল তা দেখে বলল, চিল, জাস্ট জোকিং। সবাই হাসল। রাহুল বলল, শাড়ি পরে কোথায় যাওয়া হচ্ছে? রোদেলা কিছু বলার আগেই জেরিন বেগম বললেন, ওদের ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান। রাহুল বড্ড উচ্ছ্বাস নিয়ে বলল, আও। রোদেলা হালকা হাসল। অখিল শাহরিয়ার বললেন, আহা, বাহিরেই দাঁড়িয়ে থাকবে নাকি সবাই? ভেতরে আসো তো। সবাই ভেতরে যেতে নিলে রাহুল বলল, তোমরা ভেতরে যাও, আমি লিটল প্রিন্সেসের সাথে অনুষ্ঠান জয়েন করব। ডু ইউ হ্যাভ অ্যানি প্রবলেম? রোদেলা মুখ কুচকাল। এ আবার কেমন নাম, লিটল প্রিন্সেস? মনের বিরক্ত মনেই চাপা দিল। মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি মাত্র এলেন বিশ্রাম নিয়ে। নট টায়ার্ড ইয়েট। ওয়ানা জয়েন। অখিল শাহরিয়ার বললেন, যেতে চাচ্ছে যখন যাক। আহনাফের সাথেও দেখা হয়ে যাবে। ভালোই হবে। যাও বাবা, ঘুরে এসো। রোদেলার বড্ড বিরক্ত লাগল। তবুও সে মুখে কিছু বলল না। হাসি মুখে গাড়িতে গিয়ে বসল। রাহুল দুই দিকে ঘাড় বাঁকাল।
ঠোঁটের কোণে তার অদ্ভুত এক হাসি। ভার্সিটির গেট দিয়ে পরপর দুটো গাড়ি ঢুকল। একটাতে আহনাফ, কুহু, আরেকটাতে রাহুল, রোদেলা। গাড়ি দুটো একসাথে থামল। গাড়ির দরজা খুলে একসাথে বেরোল সব। রোদেলা কুহুকে দেখতেই চেঁচিয়ে উঠল, বেবি। রাহুল ভ্রু কুচকাল। রোদেলা হাত নাড়িয়ে ডাকছে কুহুকে। আহনাফ তাকালো তাদের দিকে। রাহুল আস্তে করে একটা গালি দিল, সাথে আহনাফও একটা গালি দিল। কুহু হেসে এগিয়ে আসতে নিবে তখন তার পাশে দাঁড়ানো যুবকটার দিকে তার চোখ গেল। মুখের হাসি উবে গেল মেয়েটার। তার পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। এটা সে কাকে দেখছে? ভেতরে ঝড় শুরু হয়ে গেল তার। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এতগুলো বছর পর আবার সেই ব্যক্তিকে দেখে যেন সে স্তব্ধ বনে গেছে। অজান্তেই কাজল কালো চোখে পানি চলে এসেছে। অথচ ব্যক্তিটি তাকে একবার দেখেই নজর সরিয়ে নিয়েছে। তখন গালি দিলেও দুজন এখন কুশল বিনিময় করছে। কুহুর অবাক হয়ে গেল। এটা তার কল্পনা নয়, এটা সত্য। ও ফিরে এসেছে। হতভম্ব হয়ে বিড়বিড় করে আওড়ালো একটা নাম, রেনান। এটা আমার আরেক চাচাতো ভাই, যার কথা তোকে কলে বলেছিলাম। রাহুল ভাইয়া ইনি। রাহুল মুচকি হেসে হাত বাড়িয়ে বলল, হাই। কুহু এখনও তার দিকে অপলক নজরে তাকিয়ে। আহনাফ খেয়াল করল ব্যাপারটা। কুহু রাহুলের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাল। কুহু বুঝতে পারল না রেনান তার সাথে এমন অপরিচিতদের মতো কেন কথা বলছে। আর রাহুলকে? এটা তো তার রেনান। তার? না, তার তো নয়। রেনানের করা কাজগুলো মনে পড়তেই কুহু নিজেকে আবেগী হওয়া থেকে আটকাল। রোদেলা বলে উঠল, বেবি, তোর চোখে পানি? কি হয়েছে? কুহু অন্যদিকে ঘুরে গেল। চোখ মুছে বলতে লাগল, চোখে কিছু গিয়েছে বোধহয়। আহনাফ বলে উঠল, কি হয়েছে দেখি। সে কুহুর বাহু ধরতে নিলে কুহু ঝাটকা মেরে তার হাত সরাল। কথায় কথায় গায়ে হাত দেন কেন? মেয়েদের গায়ে পড়েন কেন এত? অভদ্রতামি না করলেই নয়। পরিবারের শিক্ষার অভাব। চলে যান আমার চোখের সামনে থেকে। লজ্জা থাকলে আর কোনোদিন আসবেন না। কুহু রাগান্বিত স্বরে বলল কথাগুলো। আহনাফ হতভম্ব হল, সাথে রোদেলাও। কুহুর চেঁচানোতে অনেকের নজর এদিকে চলে এসেছে। এভাবে সবার সামনে কথাগুলো বলায় আহনাফ বিব্রত হল অনেকটা। সে চলে গেল দ্রুত কদমে। আজ আর কিছু বলল না সে। রোদেলা পেছনে থেকে ডাকল, আহনাফ ভাই। আহনাফ শুনল না। রোদেলা জানে আহনাফের রাগ সম্পর্কে। সে কুহুর দিকে তাকিয়ে বলল, কাজটা ঠিক করলি না বেবি। কথাটা বলেই আহনাফের পেছনে পেছনে ছুটল। কুহু দেখল আহনাফের স্থানত্যাগ। কিন্তু সে তো আহনাফকে বলতে চায়নি কথাগুলো। সে তো। কুহু তাকালো তার সামনে দাঁড়ানো যুবকটার দিকে। কুহু আর এক মুহূর্ত এখানে থাকবে না বলে ঠিক করল। সে চলে যেতে নিলে হঠাৎ পেছনে থেকে রাহুল ডেকে উঠল, বার্ড। কুহু থমকে গেল। চোখ দুটো বন্ধ করে ফেলল সে। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। রাহুল এগিয়ে গেল, আহনাফের সাথে রিলেশনে গিয়েছ? কুহু হতভম্ব হয়ে তাকালো তার দিকে। রাহুল বলল, এখনও আগেও মতোই আছো। ছিচকাদুনে। কান্না থামাও, বার্ড। কুহু কঠোর স্বরে বলে উঠল, আমার একটা নাম আছে। সেটা বলে ডাকবেন। তা না হলে দরকার নেই ডাকার। সবাই একটা তামাশা পেয়েছে আর কি। যার যেটা খুশি সেটা বলে ডাকে। রাহুল হাসল। প্রশ্নের উত্তরটা পেলাম না। কুহু বলে উঠল, আমার লাইফের পার্সোনাল বিষয় সেসব। আপনাকে বলার প্রয়োজন আছে বলে মনে করছি না মিস্টার রেনান। ও সরি মিস্টার রাহুল শাহরিয়ার। রাহুল হো হো করে হেসে উঠল। এরপর বলল, রেনান শাহরিয়ার রাহুল, দুটোই আমার নাম। কুহুর একটু ইচ্ছা করছে না এর সাথে কথা বলতে। এর মতো একটা মানুষের সাথে কথা বলতে তার বিবেকে বাধছে। কুহু চলে যেতে নেয়। রাহুল বলে উঠল, পালিয়ে যেতে চাইছ? কুহুর রাগ আকাশ ছুল। ইচ্ছা তো করছে থু মেরে ছোটবেলার মতো দৌড় দিতে। সে তাকালো রাহুলের দিকে। রাহুল বলল, কান্নাটা কি আমাকে দেখে করলে? কুহু যেন নিজের রূপে ফিরে এলো। না, তোর নানিরে দেখে করছি, বাঙ্গির পোলা। একে তো ধোকা দিয়েছিস, এখন আবার নাটক মারাস। এই তুই এখানে এসেছিস কেন? বিন বাজালো কে যে এখানে এসেছিস? ইচ্ছা তো করছে তোরে আমি। কুহু আশেপাশে কিছু খুঁজতে লাগল। দেখল পাশেই একটা গাছের শুকনো ডাল পড়ে আছে। রাহুল চমকালো খানিকটা। মেয়েটার মুখের ভাষা তো কখনো এমন ছিল না। কুহু হঠাৎ ডালটা হাতে নিয়ে তেড়ে এলো রাহুলের দিকে। রাহুল সানগ্লাস খুলে, শিট বলে দৌড় লাগাল। কুহু শাড়ি পরায় দৌড়াতে পারল না। লাঠিটা ওর দিকে ছুঁড়ে মারল। লা জানুয়ারি,
বাণিকচন্দ্রের সম্বন্ধী। ওখানকার মানুষজন হাসতে লাগল ওদের দেখে। দাড়ি দাড়ি, আহনাফ শান্ত হ। আহনাফ আহনাফ অনবরত দেয়ালে ঘুষি মেরাই চলেছে। হাত কেটে রক্ত পড়ছে, তাও সে থামছে না। আদিত শেষে বাধ্য হয়ে নিজের হাত দিল। আহনাফের ঘুষিটা ওর হাতে লাগতেই ও চেঁচিয়ে উঠল, ও আল্লাহ! আহনাফ থেমে গেল। জোরে শ্বাস নিচ্ছে সে। চেহারা লালবর্ণ ধারণ করেছে ছেলেটার। আদিত একা সামলাতে পারছে না তাকে। আরিফকে সেই কখন আসতে বলছে, লা বোধ হয় বউয়ের সাথে চিপকে রয়েছে। হঠাৎ তখন আরিফ এসে উপস্থিত হল। আহনাফ লাথি দিয়ে একটা বেঞ্চ ফেলে দিল। আরিফ বলে উঠল, হোয়াটস রং আহনাফ? আহনাফ চেঁচিয়ে উঠল। আহনাফ শাহরিয়ার মেয়েদের গায়ে পড়ে কথা বলে। আহনাফ শাহরিয়ার মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে। ওর সাহস কি করে হয় আমাকে এই কথাগুলো বলার? ওরা দুজন একে অপরের দিকে তাকাল। এরপর বলে উঠল, এই ঠাডা পড়া মিথ্যাটা কে কইল ভাই? আহনাফের রাগে পুরো শরীর কাঁপছে। ইচ্ছা করছে কুহুকে চিবিয়ে খেতে। ঠিক তখন প্রবেশ করল রোদেলা। মেয়েটা তখন ওর পেছনে পেছনে আসলেও হারিয়ে ফেলে। কি জানি কি করে। রোদেলা এসে বলতে লাগল, আহনাফ ভাই, ও বুঝে বলেনি। আপনি? রোদেলা কিছু বলার আগেই আহনাফ চেঁচিয়ে উঠে, তুই কি করছিস এখানে? ভ্রম দেখাতে এসেছিস? আদিত, বের কর এটাকে। গেট লস্ট। রোদেলা কেঁপে উঠল। আদিত বলে উঠল, বোন তুমি একটু প্লিজ ওকে ঠান্ডা হতে দাও। রোদেলা মাথা নাড়িয়ে চলে গেল। কাজলকালো চোখ দুটো টলমল করছে। আহনাফ ভাই এই প্রথম তাকে এমন ধমক দিল। কষ্টে মেয়েটার বুক ফেটে যাচ্ছে। কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছুট লাগালো মেয়েটা। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে তার। পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলল সে। যুবকটার একটা হাত রোদেলার কোমর ছুঁয়েছে। রোদেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে। পড়ে নাও যাওয়ার কারণ দেখতে চোখ মিলে তাকালো সে। তাকাতেই হতবাক রাফি। সেও ঠিক তার দিকেই তাকিয়ে। দুজন যেন দুজনকে আজ ভিন্নরূপে দেখে হতবাক। ঝগড়া কি করবে? দুজনের কারোর যে নজর সরছে না। হঠাৎ তখন কেউ একজন এসে রোদেলার হাতের বাহু ধরে তাকে ঝাটকা মেরে ছাড়িয়ে নেয়। দুজনে হুঁশে ফিরে আসে। রাহুল রাগান্বিত স্বরে বলে উঠল, মেয়ে দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছা হয়? রাফি বলে উঠল, আব্বে ওই না জেনে শুনে কথা বলছেন যে। আমার তো ঠেকা যে এই চর্নির সাথে ঘষাঘষি করব। রাহুল রেগে কিছু বলতে নিলে রোদেলা থামিয়ে দিল। ওনার দোষ নেই, বরং আমিই না দেখে। বাদ দিন। সরি। রাফি হা হয়ে গেল। চর্নি তাকে সরি বলল। রাহুল রাফিকে চোখ দিয়ে শাসাল। রাফি ভেঙাল তাকে। রাহুল হতবাক। এখানকার কারোর কি কোনো মেনাস নেই? জঘন্য। রাফির হঠাৎ মনে পড়ল সে তো বিস্কুট খাচ্ছিল। হায় হায়, বিস্কুট গেল কই? নিচে তাকাতেই দেখল বিস্কুটের প্যাকেটটা পড়ে রয়েছে। বিস্কুটগুলো মেঝেতে ছড়িয়ে। রাফি বলে উঠল, আমার বিস্কুট? এই চর্নি এই আমার বিস্কুটের সাথে তোমার কিসের শত্রুতা বলো তো? আমার বিস্কুট। রাফি বাচ্চাদের মতো কাঁদতে লাগল। রাহুল বিরক্তমিশ্রিত নয়নে দেখছে তাকে। সে ধমক দিয়ে উঠল, এই ছেলে, সামান্য বিস্কুটের জন্য এমন করছো কেন? আর চর্নি মানে? যত সব বস্তির ছেলে। রাফি চুপ হয়ে গেল। কথাটা গায়ে লেগেছে তার, বরং অনেকটাই লেগেছে। চুপ করবেন আপনি? রোদেলার চেঁচানোতে থেমে গেল রাহুল। সে বলল, আসুন আমি কিনে দিচ্ছি। রাফি বলে উঠল, লাগবে না, ওই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডের মুখের ভাষাটা ঠিক করাবেন। বয়ফ্রেন্ড? রোদেলা হতভম্ব হল। এই লোক তার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আমার বয়ফ্রেন্ড নয়। যাই হোক, আপনার পরিচিত তো। রাফি রাহুলের দিকে তাকাল। রাহুল কটকট করে তার দিকেই তাকিয়ে। সে হালকা হেসে চলে যেতে নেয়, হঠাৎ থেমে গেল কি মনে করে যেন। পকেট থেকে একটা রুমাল বের করে রোদেলার হাতে গুজে দিয়ে বলল, এই চোখ দুটোতে তেজ মানায়, পানি নয়। চলে গেল সে। রোদেলা তাকিয়ে রইল তার যাওয়ার পানে। রাহুল রোদেলার হাত থেকে রুমালটা কেড়ে নিতে নিলে রোদেলা রক্তচক্ষু নিক্ষেপ করল। রাহুল বলল, হোয়াট? রোদেলা তার হাতের মুঠো থেকে নিজের হাত ঝাটকা মেরে ছাড়িয়ে সামনের দিকে হাঁটা ধরল। আজকের দিনটাই ভালো না। হঠাৎ করে এখন রাফির জন্য খারাপ লাগছে তার। হাতের রুমালটার দিকে তাকালো সে। রাহুল পেছনে থেকে ডাকছে তাকে। সে তা শোনার প্রয়োজন মনে করল না। রাহুল দাঁতকিরমির করল তা দেখে। দুই দিকে ঘাড় বাঁকালো সে। দাড়ি, স্যার, ম্যাডাম অনেক খুশি হবে আজ। কি বলেন?
সাখাওয়াত আলম হাসলেন। এরপর বললেন, সাখাওয়াত আলম হাসলেন। এরপর বললেন, জুতো না মারলেই হয়। হারুন রহমানের হাসি উবে গেল। এরপর বললেন, এতগুলো দিন পর দেখবে, অনেক খুশি হবে আপনি দেখবেন। সাখাওয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়লেন। কথা বলতে বলতে গাড়িটা ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল ভেতরে। সাথে সাথে চারদিকে হইহুল্লোড় পড়ে গেল। সাখাওয়াত আলম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সাখাওয়াত আলমের গাড়িটা থামতেই প্রিন্সিপাল নিজে এলেন। ড্রাইভার বেরিয়ে দরজা খুললেন। আশেপাশে সাখাওয়াত আলমের গার্ড দিয়ে ঘেরা। বের হলেন তিনি। কিছু ছেলে মেয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নিল। সাখাওয়াত হাসি মুখে এদিক ওদিক তাকাতে লাগলেন। কিন্তু চেনা মুখটা দেখতে পাচ্ছেন না। মেয়েটা কি আসেনি তবে? কিছু শিক্ষক মিলে তাকে স্টেজে নিয়ে গেল। তখন খোঁজ চলছে আহনাফের। তার তো প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা। সে কোথায়? স্যার আহনাফকে খুঁজে আনতে বললেন। সাখাওয়াত আলম চাতক পাখির ন্যায় নিজের রাজকন্যাকে খুঁজছেন। হঠাৎ তার নজর গিয়ে আটকাল ঠিক মাঝবরাবর জায়গাটাতে। ওই তো, একটা চেয়ারে বসে রয়েছে। মেয়েটাকে অমন মন মরা লাগছে কেন? কপাল কুঁচকে এলো সাখাওয়াত আলমের। দাড়ি, দাড়ি। আহনাফ শান্ত হ, ভাই। আহনাফ নিজের চুল খামছে ধরে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ সে বড্ড আকুল স্বরে বলে উঠল, ও আমাকে কেন বুঝে না? আর কি করলে ও আমাকে বুঝবে একটু বলতে পারবি? নাতাশাও এসে পৌঁছিয়েছে। সে বলল, কুহুর এমনটা করার পেছনে হয়তো কোনো কারণ আছে। তুই সেটা কেন ভাবছিস না, আহনাফ? আহনাফ তাকালো নাতাশার দিকে। এরপর বলল, কারণ? কি কারণ থাকতে পারে? আর আজকে ও আমাকে কি বলেছে জানিস? আমার নাকি পরিবারের শিক্ষার অভাব। আমি নাকি মেয়েদের গায়ে পড়ে কথা বলি। তাও আবার এতগুলো মানুষের সামনে বলেছে। সবচেয়ে বড় কথা ওই রাহুলের সামনে বলছে। নাতাশা হতবাক। আরিফ বলল, হে হে মাইয়া, মানুষের জ্বালা এবার বুঝবা তুমি। আহনাফ সরু চোখে তাকালো তার দিকে। আদিত বলল, তোদের দেখে আমার আর প্রেম করার শখ নাই, মামা। আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা কেন তাকে বুঝে না? আর কত অপেক্ষা করাবে তাকে? আর কি করলে ও তাকে একসেপ্ট করবে? আহনাফ সেটাই করবে। আহনাফের বুকের বাপাসটা হঠাৎ কেমন চিনচিন করে ব্যথা করতে লাগল। সে আর সইতে আর পারছে না। একটাবার যদি মেয়েটা তাকে বুঝত, একটু জড়িয়ে ধরে ভালোবাসি বলত। হাসল আহনাফ। আদেও এমন দিন আসবে তো? তখন হঠাৎ কিছু ছেলে এসে বলল, আহনাফ ভাই, আপনাকে ডাকছে। প্রধান অতিথি এসে গেছে তো। আহনাফ সূচক শব্দ করল। গালি দিল দুইটা। এরপর উঠে দাঁড়াল। বেরিয়ে গেল কক্ষ থেকে। পেছনে পেছনে আদিতরাও ছুটল। চারদিক মানুষে গমগম করছে। এত মানুষ দেখে কুহু অনেকটা অস্বস্তি বোধ করছে। এত মানুষ হবে জানলে সে আসতই না। তার পাশে রোদেলা বসে। দুজনের মুখ ভারী। আয়ান আর রাহুলের মাঝে ওরা দুজন বসে। পেছনে থেকে হঠাৎ একজন বলে উঠল, আপু একটা সেলফি তুলতে পারি? ওরা প্রত্যেকে পেছনে তাকালো। কালো রঙের শাড়ি পরা একটা মেয়ে। মুখে অমায়িক হাসি। কুহু আশেপাশে দেখে বলল, আমাকে বলছেন? জি। আপনিই না ওই এমপির টাকে জুতোর বাড়ি দিয়েছিলেন? আপনি তো সেলিব্রিটি, তাই আর কি। কুহু বড্ড বিরক্ত হল। বারবার এই কথা শুনতে তার ভালো লাগছে না। এমপির মাথায় জুতোর বাড়ি মানে? এটা মানুষের কাছে বিনোদন মনে হচ্ছে। আর সে কি ইচ্ছা করে মেরেছে? কুহু বলল, ওই এমপি আপনার কোন পাকা ধানে মই দিয়েছে যে আপনি এত খুশি তাকে মারায়? আরে না না আপু, আসলে আপনি তো এখন ভাইরাল তাই আর কি। আর এমপিকে মেরেছেন তাও জুতা দিয়ে, এত অনেক বড় কথা। এমপিটাও তো অনেক বড় হারামি। কুহু চেতে গেল। সে বলে উঠল, মেরে না একদম পা ছা ফাটিয়ে দিব। জুতা দিয়ে মারছি এটা বড় কথা? আমি অনুশোচনায় ভুগছি আর এদের কাছে বড় ব্যাপার। আর ওই এমপি হারামি মানে? যদি কোনোদিন এই এমপিকে নিয়ে খারাপ কিছু বলেছেন তো দেখবেন। কুহু আরও কিছু বলতে নিলে আয়ান আটকে দিল। মেয়েটা ভড়কে গিয়েছে। কুহুকে বকতে বকতে সে চলে গেল। রাহুল হতভম্ব নয়নে দেখছে কুহুকে। তার মুখে কালো রঙের একটা মাস্ক। মেয়েটা তো এমন ছিল না। কবে থেকে এরকম হয়ে গেল? ঠিক তখন স্টেজে কিছু অ্যানাউন্সমেন্ট করা হলো। আহনাফকে ডাকা হচ্ছে প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আহনাফ উঠে গেল স্টেজে। মুখ যথেষ্ট গম্ভীর। সে ফুলের মালাটা নিয়ে সাখাওয়াত আলমের গলায় পরিয়ে দিল। চারদিক করতালিতে ভরে গেল। সাখাওয়াত আলম হেসে হ্যান্ডশেক করলেন ওর সাথে। আহনাফের চোখ মুখ গম্ভীর।
সাখাওয়াত আলম আস্তে করে বললেন, গার্লফ্রেন্ড পেয়েছ নাকি শুনলাম। মুখে তার অদ্ভুত হাসি। আহনাফ রক্তচক্ষু নিক্ষেপ করল তার পানে। দাঁতে দাঁত পিষে বলল, ওর দিকে তাকালে তোর চোখ উঠিয়ে ফেলব আমি। সাখাওয়াত আলম ক্ষুব্ধ হলেন তুইতুকারিতে, কিন্তু স্টেজে দেখে কিছু বললেন না। তবে চোখে চোখে অনেক কথাই হল। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকারা চোখের ইশারায় কথা বলে? শত্রুপক্ষের সাথেও এভাবে কথা হয়। আহনাফ স্টেজ থেকে নেমে গেল। কুহু দেখল আহনাফকে। তখনকার কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল তার। কার রাগ কার উপর দেখিয়েছে সে? সরি বলা লাগবে, কিন্তু ছেলেটাও তো তার পিছু ছাড়ছে না। এমন খারাপ ব্যবহার করলে কি ছেড়ে দিবে? দরকার পড়লে কুহু তাই করবে, কিন্তু একজনের জীবন সে নষ্ট করতে পারবে না। কুহু জঘন্য অতীত এখনও জানে না আহনাফ। যে অতীত মনে পড়লে কুহুর নিজের উপর ঘৃণা হয়, সেই অতীত আহনাফ কি করে মানবে? আর তার অতীতটা গোপন রাখা হলে আহনাফকে ঠকানো হবে। সে তা পারবে না। কুহু তাকালো রাহুলের দিকে, যে ফোনের দিকে তাকিয়ে, যাকে একটা সময় হৃদয়ের সবটা জুড়ে ভালোবেসেছিল, আজ সেই তাকে কলঙ্কিনী নামে পরিচয় দিয়েছে। অথচ তার চোখে মুখে আফসোসের কোনো ছিটে ফোঁটাও নেই। কুহুর চোখ দুটো ছলছল করে উঠল। মুখ ফিরিয়ে নিল সে। হাতের উল্টোপিঠ দিয়ে চোখ মুছে নিল। স্টেজের পাশে চোখ যেতেই থমকালো মেয়েটা। আহনাফ তার দিকেই তাকিয়ে, বড্ড ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে সে। কুহুর মাঝে মাঝে বড্ড খারাপ লাগে। সে অত সুন্দর নয়, আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সে। অথচ আহনাফ অসম্ভব সুদর্শন সে। কুহুকে তার পাশে দাঁড়ালে মানাবেও না। তাও কেন ছেলেটা এত পাগলামি করে কুহু ভেবে পায় না। অথচ রোদেলাকে দেখো, কত ফর্সা, কত সুন্দর, আবার আহনাফকে ভালোবাসে। অথচ ছেলেটা কুহুর পেছনেই পড়ে আছে। কুহু দৃষ্টি সরিয়ে নিল। আহনাফের বুকে আজ বড্ড ব্যথা। তার তিলোত্তমা আজ তাকে অনেক কঠিন কথা শুনিয়েছে। আজ যদি মেয়েটা তার তিলোত্তমা না হতো, তাহলে হয়তো সে এতক্ষণে সে কবরে থাকত। তাচ্ছিল্য করে হাসল আহনাফ। আকাশের পানে তাকাল। আকাশের পানে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ল সে, ভালোবাসায় এতটা যন্ত্রণা কেন? কিছুক্ষণ বাদে স্টেজে তখন আহনাফের নাম ঘোষণা করা হল। সবাই এক প্রকার ঝিমিয়ে গেছে। সাখাওয়াত আলমের কল এসেছে, তাকে যেতে হবে তাড়াতাড়ি, তাই সে ৫-১০ মিনিটের মতো বক্তৃতা দিয়ে চলে যায়। এখন এদের একটু চাঙ্গা করা যাক। আহনাফের নাম বলতেই সবাই চেঁচিয়ে উঠল। আয়ান বলল, মিস্টার আহনাফ গানও গাইতে পারে। সেই কিন্তু, রোদেলা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, আহনাফ ভাই গান গাইবে? ওয়াও। রাহুল বলল, এতে ওয়াও এর কি আছে? আমিও পারি গান। রাহুলের কথা শুনে কুহুর হঠাৎ তিক্ত অতীতের কিছু মিষ্টি মুহূর্ত মনে পড়ে গেল। রাহুলের সাথে তার ফেসবুকে পরিচয়, ওখান থেকেই প্রেম। তার বয়সটা ছিল তখন আবেগের। ক্লাস 9-এ ছিল সে তখন। রাহুলের সাথে যখন রাতে কথা হতো তখন প্রায় রাহুল তাকে গান শোনাত। রাহুলের গলায় সবচেয়ে তোমার জন্য গানটা বেশি পছন্দ ছিল কুহুর। সেগুলো ভাবতেই কুহু তাচ্ছিল্য করে হেসে উঠল। আহনাফ স্টেজে উঠতেই সবাই আহনাফ ভাই, আহনাফ ভাই বলে চেঁচাতে লাগল। রোদেলাও বাদ গেল না। রাহুল বিরক্ত হল, তাতে রোদেলার কি? সে চেঁচাচ্ছে। আহনাফের গলায় গিটার ঝোলানো। কুহু জানত না যে আহনাফ গানও গাইতে পারে। চাচাতো ভাই হয় না এরা। কত মিল। ক্যারেক্টারটা না মিললেই ভালো। তখন হঠাৎ মিউজিকের সুর শোনা গেল। হইচই বেড়ে গেল আরও। এত মানুষের ভিড়ে আহনাফের নজর গিয়ে ঠিকই আটকেছে তার তিলোত্তমার দিকে। কুহু অপ্রস্তুত হল তা দেখে। ভেসে এলো আহনাফের ব্যথাতুর সুর, আমাকে কে নে তোর গানে, আর মনের দুনিয়ায় নে আমাকে অকারণে, তোর শব্দ শুনিয়ায় এঁকেছি এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ, আমাকে নে সে বারণে আর তোর আবছায়া। এই পর্যায়ে সবাই দাঁড়িয়ে পড়ল। রোদেলাও কুহুর হাত টেনে দাঁড় করিয়ে দিল। সবাই তাল মিলিয়ে চেঁচিয়ে আহনাফের সাথে গাইছে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরও কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোনো আস্তানার, কোনো বন্দরের, বলে দে, বল আমায়, নিজ দায়িত্বে পুরোটা শুনে নিবেন। গানের প্রত্যেকটা লাইন যেন আহনাফ তাকে উদ্দেশ্য করেই গাইছে। এখনও সে তার দিকেই তাকিয়ে রয়েছে। কুহুর ভেতরটা আজ এলোমেলো হলো যেন। হৃদয়স্থলে আজ কেমন অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। তখনকার ঘটনার জন্য অনেকটা অনুতপ্ত বোধ করছে সে। আর কত উপেক্ষা করবে সে? তার ভেতর থেকে হঠাৎ বলে উঠল, সবাই খারাপ হয় না কুহু,
আহনাফকে আর কত কষ্ট দিবি তুই? কুহু তাকালো আহনাফের দিকে, এরপর কি মনে করে রোদেলার দিকে তাকালো।